মূল কথা হলো ডাইনি আমাকে মেডিকেলে ভর্তি করিয়েছিল। আমি মেডিকেল মানে হাফ ডান বলব না, কোয়ার্টার ডান রেখে আমি অন্যদিকে টার্ন করেছি। আমাকে সবার কাছ থেকে কেউ যেন হেল্প না করে সেরকম একটা ব্যবস্থা করেছিল। তারপরেও আমি আমার মতো করে আগানোর চেষ্টা করেছি। ছোট, ছোট স্টেপ নিয়ে একটা জব করছিলাম। ফিন্যান্সিয়াল কিছুটা আমার ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স ছিল। এইগুলো সহ্য করতে পারছিল না। নিজে সারা জীবন কষ্ট করেছে। পড়ালেখার জন্য নাকি তার গার্ডিয়ানদের সাথে ফাইট করেছে। হ্যাঁ? সেখানে সে আমাকে পড়াতে চায়। পড়ালেখার এত কিছু দিয়েছে। তার মতোই আমি কেন হলাম না? তার মতোই আমাকে একদম কষ্ট করতে হবে। কষ্ট করে কষ্ট কষ্টে আমার পুরো জীবন একদম দাঁড়াতে হবে। তার মতোই হতে হবে। মানে কি ধরনের মেন্টালিটি ভাই? কি ধরনের মেন্টালিটি? এরকম হলে তো আর কেউ কবি সাহিত্যিক হতো না। আর আমি তো কবি সাহিত্যিক দূর। আমি শুধুমাত্র মেডিকেলের যেই পড়ালেখার যেই ধরনটা, প্যাটার্নটা সেটার সাথে আমি অ্যাডজাস্টই করতে পারছিলাম না এবং প্রচুর পরিমাণে আমার লোড বা প্রেশারের কারণে আমি টোটালি একদম তখন পুরোপুরি মানে আমার নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছিল। এইটুকু বোঝার ক্ষমতা নাই। এত মহা শিক্ষিত। হুম? বাচ্চা হওয়ার পর একটা মেয়ের কি রকম অবস্থা হতে পারে সেটা তার ডিসিশন অনুযায়ী আমি যদি বাচ্চা নিতাম তাহলে বুঝতে পারতো পোস্টপার্টাম কন্ডিশনগুলো। আদারওয়াইজ তার মানে বোঝার দরকার নেই। হ্যাঁ, সে নাকি আবার মা। তার জন্য ডাইনি শব্দটাই উপযুক্ত ছিল না। তার কথা ছিল আমি মেডিকেল কমপ্লিট করে সারা জীবন সে আমাকে পানিশ করবে, শাস্তি দিবে এবং আমার কিছু দরকার হলে আমি যেহেতু গরিব বিয়ে করেছি, কিছু দরকার হলে যেন তার কাছে হুমড়ি খেয়ে পড়ি, তার পা টিপি, তার সেবা করি। এইগুলোই চাইছিল সমস্ত কিছু। আর এটার জন্যই কিন্তু পরবর্তীতে কায়দা করে ষড়যন্ত্র করে আমার যেই জবটা সেটা থেকে আমাকে নিষ্পত্তি করালো। তারপর করিয়ে আবার দেখেন কত বড় শয়তান বলে যে আমার কি বুদ্ধি নাই, তাদের কথায় আমি কেন জব চালাম, অথচ আমাকে এমন প্রেশারাইজড করে কথা বলে এমন কথা বলে চাকরিটা ছাড়ানো হয়েছিল। মেডিকেল লিভের কথা বলি, সেটাও তাদের কাছে কোনো ম্যাটার করেনি। বলা হয়েছে যে আমার হাজবেন্ডের সাথে আর কোনো ঝামেলা হলে পাশে পাওয়া যাবে না। তারপর বলতো আমি নাকি কথা শুনি না। তো তোর কথা শুনে যা কিছু করছি, প্রথমত স্বীকার তো করিস না যে তোর কথা আমি কত কিছু, তোর কতগুলো ষড়যন্ত্রের শিকার শুধু তোর কথা শুনতে গিয়ে, এবং তোর কথা যে আমি বহুত শুনেছি সেটা তো স্বীকার করিস না। সবার কাছে বলিস আমি কথা শুনি না। আমি 35 বছরের অ্যাডাল্ট, তুই এখনো চাস সেই 5 বছরের খুকির মতো খুকি সেজে আমি তোর কথায় উঠবো বসবো। তাও উঠতাম বসতাম যদি সেগুলাই আমার উপকার হতো, ভালো কিছু হতো। তোর কথা শুনে যা করেছি শুধু আমার ক্ষতি, ক্ষতি আর ক্ষতি। তুই তো আমার আমি যে মেডিকেল কমপ্লিট না করেও আমি চাকরি করে একটু একটু করে আমার স্বপ্ন বা আমি যেভাবে ভালো থাকতে চাই সেভাবে থাকতে চাই, এটাই তো নিতে পারছিলি না। নার্সিসিস্ট কোথাকার, নার্সিসিস্ট একটা মহিলা, জানোয়ারনি মহিলা। বাচ্চা কবে নিব, বাচ্চা কখন নিব, সেইটা নিয়েও তোর সমস্যা। আমার বাচ্চা একটা বাচ্চা পেয়ে যাওয়ার পরেও তুই আত্মীয় স্বজনদের কাছে বলেছিস ভুগুক শাস্তি পাক, কেন বাচ্চা এখন নিল, কেন এখন বাচ্চা নিল। আমার কাকাদের কাছে বলেছিস কেন মেডিকেল কমপ্লিট করে নাই, আমার কাকা কেন কেন নষ্ট করলো, এত বছর পরেও এত আগে ইস্যু তুই ধরে রাখতে পারিস। আর আমাকে বলিস পুরান সব ভুলে যেতে আমি মানুষের দোষ ধরি। তুই কি তোর কাছে তোর পুরো বিশ্ববাসীর সবার শুধু 3 জন মানুষ ছাড়া, তিনজন মানুষ এর কোনো দোষ তোর চোখে পড়ে না। ইনফ্যাক্ট তাদের কোনো দোষই নাই, তারা একদম গুণান্বিতা এবং গুণান্বিত। একজন পুরুষ, 2জন মহিলা। তারা তোর কাছে একেবারে গুণীর তাই তো গুণী, বাদ বাকি সবার দোষ আছে তোর চোখে। আর সবচেয়ে বড় দোষের খনি আমি। আমার দোষ জীবনেও, আমি মরে গেলেও আমার যেই হাড্ডি থেকে যে কার্বন মলিকিউল পাওয়া যাবে বা অ্যাটম, আমার কার্বন সি অ্যাটমেও তুই দোষ খুঁজে বের করতে পারবি। তুই এত শিক্ষিত রে, এত শিক্ষিত তুই। এত এলাম থাকলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিএসসি করতি। বিএসসি তো করিস নাই। কেন এই কথাগুলো বলি? যেহেতু তুই আমাকে অশিক্ষিত বলিস। দেখ কেমন লাগে মানুষকে যখন অ্যাটাক করিস, আমার সাথে ভালো সেজে আবার ছেলের সাথে গিয়ে বসেই আবার আমার নামে গিয়ে শুরু হয়ে যায় গিবত এটা সেটা। ছেলেকে পোষ্য কুকুরকে আমার পিছনে লেলিয়েছিলি, তারপরে আর এখন হাতের বাইরে, কন্ট্রোলের বাইরে চলে গেছে। এখন আর কন্ট্রোল করতে পারিস না, বাধ্য হয়ে বসে বসে অনেক সময় ইচ্ছাকৃত, অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও বসে বসে গিবত গাস। হ্যাঁ, এই করেই দেখবি। হ্যাঁ, একদম এই করেই টপকাতে হবে। কমপ্লিট করিনি বলে আমার শখ আহ্লাদ থাকবে না, আমার ভালো লাইফস্টাইলের কোনো আমার অধিকার নাই, আমি চাকরি করতে পারবো না। আমাকে কেউ অপমান করলে, আমার বিরুদ্ধে মিথ্যা বললে, অন্যায় কথা বললে, অন্যায়ভাবে আক্রমণ করলে আমাকে সেটা চুপ করে মেনে নিতে হবে। এই শিক্ষাই তো দিস, এই শিক্ষাই তো নিজেও মনে হয় পেয়েছিস টাকার জোরে। হ্যাঁ, নিজে তো কারোর মুখ কেউ যদি তোকে কিছু বলে সে আনহার্ড ছিল বা আনহার্ড থেকে তোর সামনে থেকে সরতে পেরেছে, এমন কখনো হয় নাই। উল্টা তোর সাথে কেউ না লাগতে আসলেও তার তুলোধুনো তুই করে ছাড়িস। তোর এমনই স্বভাব। তোর সাধের শখের গাড়ি কেনার টাকায় আমাকে মেডিকেলে ভর্তি করিয়েছিস। কে করতে বলেছিল? হ্যাঁ, তোর গাড়ি কেনার শখ মিটাতে পারি নাই বলে তোর পোষ্য কুকুর যেইভাবে আমার পিছনে আজীবন পা কামড়ে বসে আছে, নয়তো ওই টাকা তার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারতো, মালিক হয়ে এসে যে বসে থাকতে পারতো। হ্যাঁ, আরে নিজে যত ভালো পজিশনে গিয়ে যত কোটি টাকাই কামাই করুক না কেন, পরের টাকার উপর লোভ, সে যত কোটিপতিই হোক, পরের টাকা, পরের সম্পত্তি, পরের বিষয়ের উপরে লোভ কেউ ছাড়তে পারে। এই যেমন তুই লোভ ছাড়তে পারিস না আমার চাকরি খাওয়ার, খেয়ে তো দিয়েছিস চাকরিটা। তোকে কেউ চাকরি ছাড়াতে পেরেছিল? তোকে তো কেউ চাকরি ছাড়াতে চায়ও নাই রে। হ্যাঁ, নাইলে তো না খেয়ে মরতে হতো না। আমার বাপকে খেয়ে ফেলেছিলি। আবার মানুষের কাছে বলে বেড়াস তোকে আমি চাকরি ছাড়তে বলেছি। চাকরি আমি তোকে ছাড়তে বলি নাই। তুই নিজে, আমি যখন মেডিকেল পড়বো না সিদ্ধান্ত নিয়েছিলাম এবং অন্য ট্র্যাকে যেতে চেয়েছিলাম, তুই বলেছিলি তুই বিআরএস দিবি। দিয়েছিলি বিআরএস? দিয়েছিলি? ভুলে গেছিস? মানুষের কাছে বলিস তোকে আমি শাস্তি দেওয়ার জন্য মেডিকেল ছেড়েছি। গাধি কোথাকার। শাস্তি দেওয়ার হলে তো আমার বাপ ক্লাস 9 থাকতে মারা গেছে, আমি এসএসসি দিতাম না, এইচএসসি দিতাম না, অ্যাডমিশন পরীক্ষা দিতাম না। আরে অ্যাডমিশন পরীক্ষা এক্সাম, অ্যাডমিশন টেস্ট, এগুলো যে আমার কত ট্রমা তোরা তৈরি করেছিলি আমার শৈশব থেকে। আমাকে বিভিন্ন পরীক্ষা দেওয়াতে বৃত্তি এটা সেটা কিচ্ছু বাকি রাখিস নাই এবং সেগুলোর এমন ট্রমা হয়েছিল আমার যে আমি মেডিকেলের একটা অ্যাডমিশন টেস্ট দিয়ে না টিকে আমার এমন অবস্থা, আমি অন্য কোনো অ্যাডমিশন টেস্ট দিতেও ভয় পাচ্ছিলাম। এবং তখন তোর ট্র্যাপে পড়ে যাই। আমার চিন্তা ভাবনাই কাজ করতেছিল না যে আমি আরও কয়েকটা অ্যাডমিশন টেস্ট দিয়ে রাখি, পিছনের র্যাঙ্কিংয়ে হোক একটা টিকে থাকি, একটা প্ল্যান বি রাখি, একটা প্ল্যান বি হাতে রাখতাম, আজকে এই দশা হতো না তোর কারণে। ডাইনি কোথাকার। হ্যাঁ, ঢাকায় কম্পিউটার কোর্স করতে গিয়েছিলাম, সেখানেও ওই একাদশীর সবজি জনি কেন কিনে এনেছে, তোর পারমিশনে কেন কিনা হলো না? তুই তো তখন আবার ফ্রিজের সবজি দিয়ে একাদশী করতে, সেটা বলাতে সেই কি মুখ জনিকে আর আমাকে। সেটা নিয়ে আমি আবার চলে আসছিলাম চাঁদপুরে কম্পিউটারের কোর্স শেষ হওয়ার 1 সপ্তাহ আগে। তারপরে তখন বলেছিস যে তুই নাকি আমাকে
ঢাকায় গিয়ে কম্পিউটারের কোর্স করতে বলিস না, আমি নাকি নিজ থেকে গিয়েছি। মিথ্যুক ডাইনি, এরকম মিথ্যা তুই বহুত বলেছিস, বহুতবার আমাকে ঢাকায় নিয়ে বলেছিস আমি নিজ থেকে যাই। কুকুরটাকে বুঝাতি আমি লোভে যাই, কুকুরটা তো বলছেই হ্যাঁ তুমি সবাই ওকে ফেলাইতে পারবে না, ওকে ফেলাবে না। কি রে কুকুরের কথায় উঠিস বসিস চলিস, তো কুকুরের কথায় আমাকে ফেলতে পারিস না কেন? তোর পা চেটেছে আমি, হ্যাঁ তোর পা ধরে মাপ চাইতে বলছিল যেহেতু তোর টাকা নষ্ট করেছিস সেটা করেছিস, সেটা নিয়েও কুকুরের সমস্যা। কি বলেছে কুকুরটা? বলেছে ও মানুষ খুন করে এসে পায়ে ধরলে ও সাতক্ষণ মাফ, এটা সেটা। মানুষ আমি খুন করি? মানুষ খুন করার মতন মেন্টালিটি ওর ভিতরে তুই সেটা ইনস্টল করেছিস। গাড়ির টাকা আমার পিছনে ইনভেস্ট করেছে, কিন্তু গাড়ির স্বপ্ন ছাড়তে পারে না। উবার নাকি ভাড়া করে নিয়ে আমার কাকাতো বোনের বিয়েতে গিয়েছে। তারপর আমার কাকারাও যে কি বোকা আমি বুঝি না। আপনারা কিভাবে এত বোকা? কারণ আজকালকার যুগে এত বোকা মানুষ হয় না। আর চালাক কিংবা বোকাটা আসলে পড়ালেখা আপনি করেছেন কি করেন নাই, কম করেছেন বেশি করেছেন সেটার উপর ডিপেন্ড করে বলে আমার মনে হয় না। আপনারা উবারের গাড়িও বুঝেন না আর চিনেন না। আপনারা জিজ্ঞেস করছেন বৌদি এই গাড়িটা আপনি কিনেছেন? হ্যাঁ এটা আমার গাড়ি। আরে গাড়ির স্বপ্ন ছাড়িস না তো, তোর কাছে অনেক টাকা আছে, গাড়িটা কিনে ফেল না। সেই আমার মেডিকেলের 14 লাখ নিয়ে, মানে 14 লাখের হাউস তো এই গাড়িটার জন্যই। হ্যাঁ গাড়ি কিনতে পারিস নাই, নিজের ছেলের কে গাড়িতে চড়াই দিতে পারিস নাই। এখন তো তুই গাড়ি না কিনে তুই আমাকে মেডিকেলে ভর্তি করেছিস, এখন কি তাহলে নিজে জবাই করে ফেলি? হ্যাঁ জবাই করে ফেলি নিজের গলার রকটা। এটার জন্যই তো এই আজকে 12 বছর 13 বছর ধরে আমার পিছনে এভাবে লেগে আসিস। কখনো কোনো কিছু চাই নাই, লোভ করি নাই, তারপরেও ডাইনি আমাকে আঙ্গুল তুলে আমি নাকি এটা সেটা দাবি করছি, আমি লোভী, আমি লোভে তার এটা সেটা করছি। হ্যাঁ তার যদি হাত পা টিপে দিই সেটাও বলবে লোভেই করছি, এর জন্য করিও না, তারপরে শুনতে হয় আমি সেবা করি না। কত বড় ডাইনি! এই এত কথাগুলো বলে শেষ করছে এই কারণে যে আমার যে লিগাল পেপারস ত্যায্য করার, সম্পর্ক ছিন্ন করার, নোটারির উকিলের মাধ্যমে এবং কোর্ট থেকে অনুমোদনপ্রাপ্ত, সেটা পৌঁছে যাওয়ার আগেই আমি চাই আমার এই ভিডিও বা এই নোংরামি, এই কথা শেয়ারিং এটা কমপ্লিট করে ফেলতে, আমার যা বলার। কারণ কাগজ পৌঁছে যাওয়ার পর আমি আর একটা ভিডিও করতে চাই না, তাদের ব্যাপারে আনতে চাই না, যেখানে সম্পর্ক পুরোপুরিভাবে তখন ছিন্ন হয়ে যাবে। তাদের ব্যাপারে আমার এই দুই ঠোঁটের কোনো স্পর্শ, ওষ্ঠের সাথে অধরও যেন স্পর্শ না হয়, আমি সেই চেষ্টাই করবো। তারপর দেখেন আমার শ্রদ্ধেয় মামা, যিনি কিছুদিন আগেই গত হলেন, তিনি পর্যন্ত এরকমটা বলেছিলেন। দেখেন আমার বাবা কত শান্তিতে ছিল তাকে বিয়ে করে, চিন্তা করে দেখেন। সে পর্যন্ত এই কথা বলে গেছেন যে মানিকদার মতন লোক দেখে ওর সাথে সংসার করে গেছেন। একটা মৃত মানুষকে নিয়ে আমি কখনোই মিথ্যা বলবো না। এবার চিন্তা করেন সে তার ডাইনির ক্যাটাগরিটা কেমন। এমন ডাইনি যে কিছু কত ভিকটিম সাজে, আন্টিদেরকে দিয়ে বলায় হ্যাঁ কত কম বয়সে বিধবা হয়েছে, এই সেই তার কষ্ট। আপনারা একতরফা শুধু তার কষ্টটাই দেখতেছেন, আর যে মারা যাওয়াতে তিম হয়েছি আমার কষ্টটা চোখে দেখতে পাচ্ছেন না। পারবেন কিভাবে? কারণ আপনাদের ফ্যামিলিতে তো এই ধরনের ডিজাস্টার হয় নাই যে, আর আপনাদের জেনারেশনটাই এমন, আপনারা নিজেদেরকে কখনো ভুল ভাবতেই পারেন না। আপনাদের কেউ ভুল ধরা মানেই সে বেয়াদব, সে হচ্ছে যাচ্ছে তাই, সে একদম উচ্ছন্নে চলে গেছে। আপনারা নিজেদের ভুল দেখতেও জানেন না, আর শোধরানো তো দূর কি বাত, কেউ চায়ও না যে আপনারা শোধরান। এমন একটা ডাইনি মহিলা। এবং সে যখন আমার জন্য কী করেছে, তার যে কত ত্যাগ, সে আমার জন্য কী ইনভেস্ট করেছে, তার যে ফিডব্যাক আমি দিতে পারি নাই, এগুলো আমাকে শোনায় কেন? এগুলো কি শুধু একা আমাকে করেছে? কাজে যেহেতু একা আমার জন্য করে নাই, আরও অনেকের জন্য বা আরও একজন, অন্তত ধরতে গেলে কাউন্টিং আরও একজনের জন্য করেছে। সুতরাং এই ধরনের মানে বেদবাক্যগুলো শুধু একা আমাকে শ্রবণ করানো, এটা কি একটু আনফেয়ার হয়ে যায় না? দুজনকে একসাথে বসিয়ে দুজনের সামনে বললে ভালো হয় না? নাকি একজন একদম টপ লেভেলে এত টাকা পয়সাওয়ালা হয়ে যাওয়ায় তাকে কিছু বলা যাবে না? যদি সেটাই হয় তাহলে আমাকেও বলা যাবে না, যে নিজের পেট থেকে বের করে এতদিনও আমার ধাঁচ চিনতে পারেনি, যে এইটুকু পর্যন্ত জানে না আমার কী পছন্দ কী অপছন্দ, সেটার মধ্যেও গোলায় ফেলে। একদিন সয়াবিন নিরামিষ তরকারি রান্না করে আমাকে বলতেছে আমার নাকি সয়াবিন খুব পছন্দ, অথচ সে সয়াবিন ঠিকঠাক রান্নাও করতে পারে না, সয়াবিনের গন্ধও দূর করতে পারে না। আর সবচেয়ে বড় কথা, সয়াবিন আমার পছন্দ সেটা আমিষভাবে, যখন চিকেন টাইপ বা মাংসের মশলা দিয়ে কষিয়ে মাংসের মতো রান্না করা হয় তখন। সে নিরামিষভাবে রান্না করে আমাকে বলতেছে আমার এটা পছন্দ। সে জানেই না আমার কী পছন্দ কী অপছন্দ কী। ঠিক আছে? ছোটবেলা থেকে শুধু গিলাতো, তার যেটা মনে চাইতো, এবং মানুষকে ফলো করতো, অশিক্ষিত মানুষজনদেরকে। সে তো একটা শিক্ষিত মহিলা, যারা এসএসসি পাশও না, অশিক্ষিত গৃহিণী, তারা তাদের ছেলেদেরকে মেয়েদেরকে জোর করে না, তাদের ছেলে মেয়েরা পছন্দ করেই সেটা খেত, কাঁঠালের জুস, আমের রস, কলা, এটা সেটা। সে তাদের ফলো করে আমাকে স্কুলে যাওয়ার আগে খালি পেটে এগুলো ঠুসতো। আর আমি মানে গন্ধটাই তো নিতে পারতাম না। এরকম তো হয়, অনেকের হয় না, গন্ধ না নিতে পেরে আমি বমি করে ফেলতাম, বমি করে তারপর ওই সেই খালি পেট পিত্ত নিয়েই আবার স্কুলেই যেতাম। হ্যাঁ, চাকরিজীবী মা, কত যত্ন যে করেছে একদম বোঝাতে পারবো না। এই আমি পরীক্ষা আসলেই আমি দেখা যেত আমার প্রিপারেশন যেমনই হোক, ভালো হোক খারাপ, আমি আবার এত স্টুডিয়াস ছিলাম না বা এত রেগুলার পড়ালেখা করে আগিয়ে রাখা। তারপর অনেকে যেমন 2-4 বার করে নাকি সিলেবাস একদম কাভার করে ফেলে, কমপ্লিট করে ফেলে। আমার দেখা যেত সিলেবাসের 60% আমি পড়িই নাই আগে, এরকম পরীক্ষার আগের দিন পড়ে পরীক্ষা দিয়েছি, ভালো রেজাল্ট হয়েছে। তো এই প্রেশারগুলো আসলে আমি নিতে পারতাম না। আমাকে যে পাগল বলা হয় কেন? আমি পাগল যদি হই, আমি মেনে নিচ্ছি আমি পাগল। হ্যাঁ, এরকম অনেকেই তো বলে। এরকম একজনের এক আত্মীয়ের আছে, আমার সাথে খুব ভালো, মেসেঞ্জারে খুব ভালো মিষ্টি কথা বলতো, আবার তার নিজের ফ্যামিলির মানুষের কাছে অফলাইনে বলতো এই মেয়ে কি লেখালেখি করে, পাগল। তো দিয়েছি একদম, কারণ এই সমস্ত মুখোশধারীদেরকে আমি আমার লাইফে রাখতে চাই না। তো যেখানে ছিলাম, যেই কথাটাতে ছিলাম, যে আমি পাগল যদি মেনেও নিই, ধরেন যে আমার বাবার মৃত্যুর শখ থেকে আমি পাগল হয়ে গেছি, তাহলে আমাকে কি কোনো সাধারণভাবে পড়াশোনা করিয়ে, সাধারণভাবে আর 8-10টা মেয়ের লাইফ যেমন হয় বিয়ে দিয়ে বা ছোটোখাটো আমি একটা চাকরি করে লাইফ কাটাতে পারতাম না? কেন আমাকে মেডিকেলের প্রেশার নিতে হলো? আর মেডিকেলের যদি আমি ধরে নিই যে আমি পাগল, সেটা মেডিকেলে ভর্তি হওয়ার পর হয়েছি, তাহলে আবার কেন সেই ইস্যুটা নিয়ে এই 12 বছর ধরে এই কথা বলা হয়? আগে থেকেও যদি পাগল হয়ে থাকে আমাকে মেডিকেলে কেন ভর্তি করা হবে? আর আগে থেকে পাগল নয়, মেডিকেলে ভর্তি হওয়ার পরেও যদি পাগল হই, তাহলে আমি যে ট্র্যাক চেঞ্জ করতে চেয়েছি সেটাতে কেন বাধা দেওয়া হলো?
বা আমার বাপের আমল, বাপ মারা যাওয়ার পর থেকেও যদি আমি পাগল হয়ে থাকি, বা তারও আগে থেকে যদি আমি ধরি যে সে আমাকে পড়ালেখার জন্য এত প্রেশার দিত, এত প্রেশার দিত, একটু রেজাল্ট খারাপ হলেই এমন এমন কথা চিবিয়ে চিবিয়ে শোনাতো, মারধর না, মারধরের চাইতেও বড় কিছু, চিবিয়ে চিবিয়ে শোনানো, টর্চার করা, সারাক্ষণ পড়ার জন্য পিছনে লেগে থাকা, পড়তে বসা, কি এগুলো কি অন্যায় না? এগুলো অন্যায় না? আমি তো বলবো পাগল কথাটা বলে, শব্দটা বলে আমার মানহানি করা হয়, আমাকে অপদস্থ করা হয়। আর যদি আমি নিজেকে পাগল, তাদের কথায় ভাষ্য অনুযায়ী, পাগলদের ডাক্তার এত বড় বিশেষজ্ঞ তারা, তাদের কথা অনুযায়ী মেনেও নিই, সেক্ষেত্রে আমার কথা হচ্ছে তারাই তো আমাকে পাগল করেছে, সেটার জন্য কি তাদের শাস্তি প্রাপ্য নয়? শাস্তি কি প্রাপ্য না? হুম? একটা জলজ্যান্ত সুস্থ মেয়েকে পড়ালেখা এবং মেডিকেলের প্রেশার দিয়ে পাগল করে ফেলেছে, এটার জন্য কি তাদের শাস্তি হওয়া উচিত না? আবার পোষ্য কুকুরকে দিয়ে আমাকে শাসন করাতে আসে, তাও আবার পড়ালেখার পারপাজে। পোষ্য কুকুর যদি বয়সে আমার বড় হতো তাও মানতাম, বয়স টয়স তো আজকাল কেউ মানে না, যেমন আমিও তাকে মানতেছি না, বয়স বাদই দিলাম। এই যে এই পোষ্য কুকুর, পোষ্য কুকুরের পেছনে একদম স্কুল লেভেল থেকে শুরু করে একদম গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়া পর্যন্ত বা নিজের পায়ে দাঁড়ানো রাখা পর্যন্ত যে কোটি কোটি টাকা আমার চাইতে 100 গুণ বেশি খরচ করেছে, সেটার জন্য জ্বলে না, কারণ সে ফিডব্যাক দিতে পেরেছে। কিন্তু তাকে কেন আমার ব্যাপারে কথা বলতে মানে অ্যালাউ করা হয়? যখন করেছে করেছে, তারপর কেন তাকে চুপ করানো হয় নাই? এখনো পর্যন্ত বলে কেন? ওই পোষ্য কুত্তার পড়ালেখার সাবজেক্ট কোন লাইনে পড়েছে না পড়েছে, রেজাল্ট কি করেছে না করেছে, দিনে কয় ঘন্টা পড়লো না পড়লো, কার সাথে 5 বছর পিরিত করে ধরা খেয়েছে, সেই মেয়ের আরেক বয়ফ্রেন্ড এসে পা ধরে তারপর মেয়েকে তার কাছ থেকে নিয়ে গেছে, বিয়ে ভেঙেছে, আবার ব্রেকআপ হওয়ার সাথে সাথে নিজের সমবয়সী বা নিজের চাইতে 3 মাসের বড় একজনকে ফট করে মাকে খুশি করার জন্য বিয়েও করে ফেলো। এত কিছু নিয়ে তো আমি কথা বলি নাই। এই যে এখন বলছি, সেটা কেন বলছি? কারণ আমাকে খোঁচানো হয়েছে বিধায়, আমার পিছনে লাগা হয়েছে বিধায় বলা হয় যে আমি নাকি লোভে আমার মার পা ধরে রেখেছিলাম, ডাইনির, কেন মা বলছি, সরি, আমি নাকি ডাইনির পা ধরেছিলাম লোভে। লোভে মাই ফুট। যখন পা ধরতে বলতো তখনও আমার ভিতরে আমার মনে হতো যে আমি শুধু লেখাপড়ার ট্র্যাকটা চেঞ্জ করতে চেয়েছি, আমি কেন পা ধরবো? তারপরেও ধরেছি কারণ যেহেতু আমি অন্যায় করেছি, আমি কমপ্লিট করতে পারি নাই, আমি তার টাকা নষ্ট করেছি, ধরেছি। সেটা নিয়েও বলা হয়েছে যে আমি নাকি লোভে পা ধরেছি। এত বড় ফাজিল, মাথার ভিতরে সম্পদ, লোভ, এগুলো তো ডাইনি গেঁথে দিয়েছিল কিনা। আর আমার পিছনে লেলিয়ে রেখেছিল আজীবনের জন্য কুত্তা, এর জন্য কুত্তা এখনো ভাউ 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 করে। আমি যতবারই চেয়েছি যে তাদের সাথে সম্পর্ক ঠিকঠাক হোক, ততবারই কোনো না কোনো মাধ্যমে আমার সাথে কোনো ধরনের একটা মিসবিহেভ করে, আমার সব কিছুতেই দোষ ধরে আমার সাথে এই ধরনের আমাকে বাধ্য করেছে মুখ খুলতে, বাধ্য করেছে, লিটারেলি জাস্ট বাধ্য করেছে। কপাল গুনে, হ্যাঁ কপাল গুনে ডাক্তার জুড়ে গেলেই, হ্যাঁ যাই হোক, আর কপাল গুনেই তো, হ্যাঁ আমি পড়ালেখা শেষ করিনি, সেই ভয়ে বিদেশে পড়ালেখা করতে পাঠানো হয়েছে। যদি সেও নষ্ট হয়ে যায়, আত্মীয় স্বজনরা নাকি নষ্ট করে দেবে, কেন আমাকে কি কোনো আত্মীয় স্বজন নষ্ট করেছে? আমি শুধুমাত্র মেডিকেল ট্র্যাক চেঞ্জ করতে চেয়েছিলাম, দ্যাটস ইট। হ্যাঁ, আর আমার মানে আমাকে ইস্যু করে আমারই মাধ্যমে উপরে উঠে আবার আমারই ইয়ার মধ্যে মোমবাতি দেওয়া হয়। সাহস কত, কত সাহস! আমি পাগল, আমাকে আরও পাগলামি করতে দেওয়া উচিত। কেন দর্শক, তোর এন্টারটেইনের জন্য আর কেউ নাই? হ্যাঁ 3 মাস নাকি, হ্যাঁ নববধূর সাথে কথা বলিসনি বলে সেও তো তোকে এন্টারটেইন করার জন্য সুইসাইডের হুমকি দিয়েছিল, তখন সেটা খুব ভালো লাগে। হ্যাঁ বউ শাশুড়ির এগুলো খুব ভালোই লাগে সবার। সব ভেড়া হয়ে যায় কি না, সভাপতি আঙ্কেল বলেছিলই, ট্যাগ তো সিল তো লাগিয়ে দিয়েছিলই, বউ জোরকা গোলাম বউয়ের ভেড়া। হ্যাঁ তোর মতন একটা কিট নিয়ে কথা বলার কোনো ইচ্ছা আমার ছিল না, যেহেতু পিছে লাগছিস এবং অমানুষ হয়ে গেছিস, এত অমানবিক হয়ে গেছিস যে আমার এই প্রেগনেন্সিটা কিন্তু লাস্ট পরবর্তীতে মেনে নেওয়া হয়েছিল, এবং প্রেগনেন্সি ডেলিভারির আগে আসারও কথা ছিল। তুই নাকি আসতে দিস নাই, কত বড় অমানুষ হয়ে গেছিস, অমানুষ। এই জন্মে না হোক, কোনো না কোনো জন্মে তার প্রতিফল যেন আসে, প্রতিফল তোর একার না, ডাইনি সহ যেন তুই প্রতিফল পাস। আমার মামার সাথে যে আমার একটা ভালো সম্পর্ক ছিল, সেটাও সে খেয়েছে, সেটাও নষ্ট করেছে, প্রত্যেকের সাথে এই কাজটাই করে। ওই আমার মামাকে বলেছে আমি তার সেবা শুশ্রূষা করিনি, তার আর্থ্রাইটিসের পেইন বা সামথিং, সে অন্য একজনকে ডেকে ডেকে সেবা শুশ্রূষা নিচ্ছে আমার সামনে। আবার আমি যদি সেবা শুশ্রূষা নিচ থেকে করতে যেতাম, হ্যাঁ তখন উপর আমাকে দেখাতো যে তার ভালো লাগতেছে, আবার ছেলের সাথে বসে বসে সেটার গিবত দায়িত্ব। যেরকম আমি অনেকের সাথেই আমার সম্পর্ক মানে মানোন্নয়ন করতে চাইলে বা আবার সব কিছু ঠিকঠাক করতে চাইলে বলতো যে আমি নাকি স্বার্থে এটা করি সেটা করি। আমার বিভিন্ন কাজিনসদের ক্ষেত্রে এই বিষয়গুলো বলেছে, তো দেখা যেত সেবা করলেও সেটাতে দোষ ধরতো, কারণ যার দোষ ধরা যার স্বভাব, যে আমার পিছনে আজীবনের জন্য দোষ ধরতে লেগে আছে, সে তো কোনো কিছুতেই আসলে, তার তো মেইন প্রবলেমই হচ্ছে ওয়াই ডিডন্ট আই কমপ্লিট মাই মেডিকেল কোর্স। সে তো ইনফ্যাক্ট প্রায় মেডিকেল ছাড়ার 10 বছর পরেও চেষ্টা করছে আমি যেন ওই মেডিকেলে, মানে যতদিন আমার রেজিস্ট্রেশনের মেয়াদ ছিল সে চেষ্টা করছে ঢুকাইতে। এমনকি কোনো ওই যে কতগুলো আছে না ফকির কবিরাজ দিয়েও বলিয়েছিল, তারা আমাকে ইনফ্যাক্ট ভয় দেখাইতে পর্যন্ত চাইছে। এমনকি আমি যখন সাফার দিতে বলছে মেডিকেলে আমি যদি আবার যাই তাহলে সেই ফকির আমাকে বাচ্চা পেতে হেল্প করবে, বা ওই কবিরাজ এরকমও করিয়েছে। তো মামার সাথে কিভাবে সম্পর্ক নষ্ট আমি সেবা করিনি, এগুলো বলে মামার কান ভাঙলো, মামা হাঁটুর ডাক্তার দেখাতে গিয়েছিল, কান ভাঙিয়ে বাস। এই যে মামা আমার সাথে মানে আর জীবনে কথা বলবে না, আমাকে অনেক আজে বাজে কথা, আমার বুদ্ধি নাই, জ্ঞান নাই, আমি পড়ালেখা করছি করলে কি হবে, আমার কোনো জ্ঞান নাই, শিক্ষা নাই, মানে সে যা বলছে তাই, সেটাই জাস্ট উগড়ে দিল। কারণ মামারও এখানে আসলে কিছুটা তার কাছে ধরা ছিল আর কি, মামারও কিছুটা মানে তার উপরে ডিপেন্ডেন্সি ছিল, কিছুটা না আমি বলবো অনেকটা ডিপেন্ডেন্সি ছিল, সেই সব পারপাজে মামাও তার কাছে ধরা ছিল, ধরা খেয়ে গেছিল। নাহলে যেই মামা আমাকে এত হেল্প এত সাপোর্ট করার পর লাস্টলি মামা যখন পৃথিবী ছেড়ে চলে যায়, মামার সাথে আমার কোনো কন্ট্যাক্টই ছিল না, কোনো যোগাযোগ ছিল না। আমার বাচ্চা হয়েছে জানার পরেও আমার খবর নেয়, ফোন দেয়নি। ইনফ্যাক্ট একদিন জনির ফোনে ফোন আসছে, তখন বর্দিও সামনে ছিল মোবাইলে, এবং জনি জিজ্ঞেস করতেছিল ফোনটা রিসিভ করবে কিনা, এবং আমি আবার বর্দির কাছ থেকে মানে সাজেশন চাচ্ছিলাম যে কী করা উচিত। তারপর আলটিমেটলি জনি ফোনটা রিসিভ করে, তখন সে বলে, মামা বলে যে এটা রং নাম্বার বলে রেখে দেয়, অথচ ফোনটা সে নিজেই দিচ্ছে। জানি না, যাই হোক, একটা মানুষ তার সাথে আমার একটা ভালো বন্ডিং ছিল, তার সাথে পর্যন্ত বন্ডিংটা খারাপ করেছে। ইনফ্যাক্ট আরও সবার সাথে, এটা তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে কীভাবে মানুষের সাথে আমাকে খারাপ মানে
মানুষের কাছে আমাকে খারাপ প্রমাণ করে সবার থেকে আমাকে বিচ্ছিন্ন বা আইসোলেট করেছিল। নষ্ট করার যে কথাগুলো বললাম, দেখেন আমার মামার সাথে আমার এত ভালো বন্ডিং ছিল, সেটাও সে সহ্য করতে পারতো না। কেন মামা আমাকে শেল্টার দিয়েছিল আমি ঢাকা থেকে যাওয়ার পর? কেন মামা আমাকে বাসা থেকে বের করে রাস্তায় দিয়ে দিল না? তার ধারণা মামা যদি আমাকে থাকতে না দিত বা মাসি যদি থাকতে না দিত, আমি মানে কোথাও যাওয়ার জায়গা না পেয়ে তার পায়ে গিয়ে পড়ে আবার সেই বাসায় ঢুকতাম। হ্যাঁ, আমি রাস্তায় বসে থাকলেও ঢুকতাম না। সেই জন্যই বোধহয় ভগবান কোনো না কোনো ওয়েতে তাদেরকে আমাকে দিয়ে, মানে তাদের মাধ্যমে আমার শেল্টার একটা নিশ্চিত করেছেন, বা এনি হাও পরবর্তীতে কোনো না কোনোভাবে। হ্যাঁ, হতে পারে যে আমার অনেক লাইফের ডিজাস্টার গেছে, যাচ্ছে, ডিজাস্টারের মধ্যে দিয়েই যাচ্ছে, কিন্তু তারপরও তুই যেটা চেয়েছিলি রাস্তায় যেন আমি থাকি, তারা যেন আমাকে রাস্তায় বের করে দেয়, সেটা তো আর হয় নাই। তোর কি মেন্টালিটি সবাই জানুক, সবার সামনে তুই যে ভালোটা সাজিস, অ্যাটলিস্ট মানুষজন, তুই যে আমাকে সবার কাছে এত পচাইছিস, এত পচাইছিস, এক হাতে যে তালি বাজে না, এটা কয়জন বুঝে, কয়জন শিক্ষিত বুঝে? আমার তো এক শিক্ষিত কাকাও আছে যে কিনা তোকে 100-এ 100, 10 on 10 সাপোর্ট দিয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া গিয়ে আমার সাথে আজে বাজে বহুত কথাবার্তা বলছে। আমি কেন মেডিকেল কমপ্লিট করি না, আমি কি গ্রাজ আমার গ্রিভেন্স না ভিভেন্স কি বলছে তাই সেই বুঝবে, গ্রাজ বলছে না গ্রিভেন্স বলছে, সেটার জন্য নাকি আমি মেডিকেল কমপ্লিট করি। তারপর দেখেন ভগবানের বিচার, তখন সেই কথাগুলো বলছে, আমি বলছিলাম যে আমি তো কমপ্লিট করতে পারি নাই, তোমার ছেলেকে ডাক্তার করে দেখাইও। আর ইন্টারেই এখন দেখেন 2বার চান্স নিতে হচ্ছে, আইটি না কিসে জানো ফার্স্ট। তো এটার জন্য কিন্তু আমি কাউকে নিচু বাহিও করার জন্য বলছি না। এটা হচ্ছে এই যে আমার কাকা আমার সাথে এই আর ব্যবহারটা করার আগে চিন্তা করেন নাই যে একই ঘটনা কিন্তু ফেরত আসতে পারে, নিজের উপরেও আসতে পারে। ফেল একটা স্বাভাবিক প্রক্রিয়া। ফেল মানেই হচ্ছে যে নেক্সট অ্যাটেম্পটের জন্য নিজেকে রেডি করা বা আরেকটা নতুন সুযোগ পাওয়া। আমি ফেলকে ছোটো করছি না, ইয়ে করছি না, যার ফেল হয়েছে তাকেও ছোটো করছি না, তার প্রতি পুরোপুরি সম্মান রেখে আমি শুধুমাত্র তাকে আমার সাথে যে খারাপ ইয়াটা করা হয়েছে সেটাই বোঝাতে চাইছি আর কি। আবার পরে কিছু কথা নিয়ে আসছি। অনেকে আবার পরিবারের মান সম্মান নিয়ে খুব চিন্তায় আছেন আমার ভিডিওর জন্য, বা আমার লেখালেখি ফেসবুকে পারিবারিক বিষয় আনার জন্য নাকি অনেক বেশি হচ্ছে গিয়ে সমস্যা তৈরি হচ্ছে। তো মান সম্মানের হ্যাম্পার হচ্ছে আমার। আপনাদের যারা এইটা মনে করছেন আপনাদের কারোর সাথে এই ধরনের কিছু হয়েছে, তাও আবার শুধুমাত্র পড়ালেখার ট্র্যাক বা লাইনটা চেঞ্জ করা নিয়ে, আমি কি বলেছিলাম যে আমি আর পড়ালেখাই করবো না, করতে চাই না? আপনাদের সাথে তো এরকম হয়নি। আপনাদের ওই যে কি বলে পেছনের অপারেশন নাকি সামনের অপারেশন বা উপরের অপারেশন, কিসের পর আপনারা একা একা কি সামলেছেন না সামলেছেন, এত কথা শুনে তো আমার লাভ নেই। কারণ আপনাদের ব্যাকগ্রাউন্ড আমার ব্যাকগ্রাউন্ড তো সেম না। আমাকে তো ওইভাবে আপনাদের মারা আপনাদেরকে ওইরকম স্ট্রংভাবে মানে গড়ে তুলেছে। আমি এত স্ট্রং না, আমাকে এত স্ট্রং হওয়ার সুযোগ করিয়ে দেওয়া হয়নি, স্ট্রং হতে শেখানোই হয়নি। যতটুকু আমি হয়েছি সেটা নিজের জোরে, নিজের মনের জোরে। তাহলে আপনারা কিভাবে মানে আমার বাচ্চা হওয়ার পর একাই সব করলেও এটা অনেকেই করে, এত জাজমেন্টাল কিভাবে হন ভাই, এত জাজমেন্টাল? আর আপনাদের কিভাবে মনে হয় যে ডাইনির কাছ থেকে আমি ওই হেল্পটাই চেয়েছিলাম? আমার বাচ্চা পালার হেল্প, সে আমার ফার্স্ট বেবিকে যা কিছু করেছে তারপরেও হেল্প। কারণ সে কখনো আমার বাচ্চাদেরকে ওই ভালো নজর দেখে তার বেস্ট সার্ভিসটা কখনো দিবে? আমি এটাকে সার্ভিসই বলবো, যে সার্ভিস এখন এখানে দিচ্ছে। বলি আমার বাচ্চার বাবার তো টাকা নেই, কাজে আমার বাচ্চারা কখনো তার কাছ থেকে ভালো কিছু পাবে না।